বাচ্চা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। ঠান্ডা শীতের রাত, ঢাকার ব্যস্ততম শহর তখন ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে। 5 বন্ধু সজীব, নাজমুল, রিমন, মফিজ এবং সুজন একটি ছোট্ট রেস্টুরেন্টের কোণে বসে পিকনিকের পরিকল্পনা নিয়ে উত্তেজিতভাবে আলোচনা করছিল। সবার মনেই ছিল একই রকম ইচ্ছা, একটা অ্যাডভেঞ্চারের স্বাদ নেয়া। শোন, আমরা বান্দরবানে যাব, রিমন বলল। তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল। সেখানে পাহাড়, ঝর্ণা আর প্রকৃতির শান্তি পাবো, বুঝলে? শহরের জঞ্জাল থেকে ধরে গিয়ে কিছুটা সময় কাটাবো, কি বলিস? আর তবে আমাদের রাতে কিন্তু সোনা দিতে হবে, বুঝলি? সজীব বলল। দিনের বেলাতে রাস্তায় জ্যাম আটকে যাবো, বুঝলি? রাতের যাত্রা কিন্তু অনেক মজার হবে, কেমন? হ্যাঁ, কি বলিস তোরা? নাজমুল যে বরাবরই একটু ভীতু প্রকৃতির, তখন বলে উঠল, বলছিলাম কি, রাতে রওনা হওয়ার কি ঠিক হবে? জানোই তো রাতে অনেক দুর্ঘটনা ঘটে, আমার না কেমন যেন ভয় লাগছে। মফিজ হেসে দিয়ে বলল, আরে ভয় পাস না বেটা, আমরা সবাই একসঙ্গে থাকবো, তোর কিচ্ছু হবে না, চিন্তা করছিস কেন? আরে আমরা আছি তো, নাকি? সবার মধ্যে হাসি ঠাট্টার মধ্যে দিনক্ষণ ঠিক হয়ে গেল। তারা ঠিক করলো শুক্রবার রাতে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেবে। শুক্রবার রাত, আকাশটা ছিল মেঘে ঢাকা, হালকা ঠান্ডা বাতাস বইছিল। 5 বন্ধুর ভাড়া করা একটা পুরনো মাইক্রোবাস গলির ভেতর থেকে বের হয়ে প্রধান সড়কের দিকে উঠল। ড্রাইভার ছিলেন একজন মধ্যবয়স্ক লোক, যার নাম ছিল রফিক। গাড়ির সামনের হেডলাইটের আলো অন্ধকার রাস্তা চিরে যেন এগিয়ে চলছিল। সবাই খুবই উত্তেজিত, গাড়ির ভেতরে কান বাজছিল। মফিজ আর রিমন মিলে পুরনো বাংলা গানের সুর ধরে আওয়াজ তুলছিল। সজীব জানালার পাশে বসে বাইরের দৃশ্যটা দেখছিল। নাজমুল আর সুজন নিজেদের মধ্যে গল্প করাতে ব্যস্ত ছিল। কিন্তু কিছুক্ষণ মধ্যেই গাড়ির ভেতরে আনন্দটা ধীরে ধীরে ম্লান হতে শুরু করলো। গাড়ি একটা নির্জন রাস্তায় ঢুকে পড়ছিল। রাস্তার দুপাশে শুধু গাছ আর ঝোপঝাড়, ঝিঝি পোকার ডাক চারিদিকে ভেসে আসছিল। হালকা ঠান্ডা বাতাসের সঙ্গে গাছের পাতা নড়ার শব্দ যেন এক ধরনের চাপা অস্বস্তি তৈরি করছিল। রফিক ভাই, রাস্তাটা এত নির্জন কেন? কেমন যে লাগছে? রিমন জিজ্ঞেস করলো। রফিক মাথা নাড়ল আর বলল, এই রাস্তা ধরলে সময় বাঁচে, বুঝলে? আর তবে জায়গাটা কিন্তু একটু ভয়ঙ্কর। এখন রাতে কেন কেউ আসে না। ভয়ঙ্কর? ভয়ঙ্কর কেন বলুন না? নাজমুল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। রফিক একটু থেমে থেমে বলল, এই জায়গাটা অনেক পুরনো গল্প আছে। মানুষ বলে রাতে, গভীর রাতে কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটে। কেউ কেউ বলে এখানে নাকি নরঘাতক বসবাস করে। আমি এসব বিশ্বাস করি না। সবাই হেসে উঠল। আরে নরঘাতক? এসব পুরনো গল্প, কি যে বলছো না তোমরা? মফিজ হাসতে হাসতে বলল, আর শোনো, আমরা কি এখনো আদি যুগে বসবাস করি নাকি? নরঘাতক কি যে বলো না তোমরা? কিন্তু নাজমুল বেশ অস্বস্তি অনুভব করছিল। সে জানালার বাইরে তাকালো। হঠাৎ গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল।
কি হলো রে? হ্যাঁ, সজীব জিজ্ঞেস করলো। ড্রাইভার রফিক গলায় উদ্বিগ্ন এক স্বরে বলল, গাড়ি তো বন্ধ হয়ে আছে, দেখি কি সমস্যা হয়েছে। ড্রাইভার গাড়ি থেকে নামলো। চারপাশে ছিল একেবারে অন্ধকার। গাড়ির হেডলাইটের আলোর সামনে কয়েক মিটার রাস্তা আলোকিত করলেও তার বাইরেটা ছিল ঘুটঘুটে অন্ধকার। রফিক গাড়ির বনেট খুলে কিছুক্ষণ দেখলো। তার মুখে অস্বস্তি ফুটে উঠল। গাড়ির ইঞ্জিনে একটু সমস্যা হয়েছে, একটু সময় লাগবে ঠিক করতে, বুঝতে পেরেছেন? বন্ধুরা গাড়ির ভেতরে বসেছিল। হঠাৎ করে দূর থেকে অদ্ভুত এক শব্দ শুনতে পেল। শব্দটা ছিল গভীর শব্দ, গল গল ধরনের শব্দ, যেন গলা দিয়ে কেউ গর্জন করছে। সুজন ফিসফিস করে বলল, এটা কিসের শব্দ রে? হ্যাঁ, রিমন বলল, কোনো বন্য প্রাণীর শব্দ হবে। তবে তার কণ্ঠ কেমন যেন একটু ভয় মিশ্রিত ছিল। রফিক ভাই, তাড়াতাড়ি ঠিক করেন। সজীব চিৎকার করে বলল কথাটা। কিছুক্ষণ পর রফিক গাড়ি ঠিক করে ফেলল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ঠিক তখনই রফিক বলল, গাড়ি কিন্তু তেল প্রায় শেষ, কাছাকাছি কোনো পাম্প না পেলে আমরা কিন্তু বেশ বিপদে পড়বো, বুঝতে পেরেছেন? সজীব তখন বলল, তাহলে চলুন না, যত দূর যাওয়া যায় চলুন না। অনেক কষ্টে ভোরবেলা তারা বান্দরবানের নির্দিষ্ট পিকনিক স্পটে পৌঁছালো। জায়গাটা ছিল এক পাহাড়ি বাঁকের নিচে। চারপাশে ঘন বন, একেবারে জঙ্গলে ছেয়ে গেছে। সূর্যের আলো তখন মাত্রই গাছের ফাঁক দিয়ে পড়তে শুরু করেছে। জায়গাটা ছিল নির্জন এবং নিস্তব্ধ। রিমন বলল, এই জায়গাটা তো একেবারে পারফেক্ট। তারা সবাই মিলে একটা উঁচু সমতল জায়গায় বসে পড়ল। সেখান থেকে পুরনো বন আর পাহাড় দেখা যাচ্ছিল। সবাই মিলে গল্প করতে শুরু করলো। কিছুক্ষণ পর সবাই লক্ষ্য করলো জঙ্গলের গভীর থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসছে। শব্দটা ছিল খুট খুট ধরনের শব্দ, কেমন যেন গভীরভাবে একজন শ্বাস নিচ্ছে। নাজমুল বলল, এই শব্দটা কিসের রে? হ্যাঁ, বফিস তখন বলল, কোনো একটা বন্য পশুর হবে আর কি, বুঝতে পেরেছিস? তবে সজীব উঠে দাঁড়ালো আর বলল, শোন, আমি গিয়ে দেখে আসি শব্দটা কোথা থেকে আসছে, তোমরা এখানে বসো। কেন যেন আমার একটু সন্দেহ লাগছে। সুজন তখন বলল, সজীব, একা যাস না, এটা তোর উচিত হবে না, বুঝলি? আরে আরে ভয় পাস না, আমি কাছাকাছি আছি, চিন্তা করিস না, তোরা থাক। এই বলে সজীব শান্তির উৎসর দিকে চলে যেতে লাগলো। সজীব চলে যাওয়ার পর প্রায় 30 মিনিট পেরিয়ে গেল। সজীবের ফিরে আসতে দেরি হচ্ছিল। এদিকে বাকি বন্ধুরা নিজেদের মধ্যে বিভিন্ন রকম গল্প করা শুরু করলো। কেউ একজন ভৌতিক গল্প শুরু করলো। নাজমুল বলল, এই তোমরা কি অভিশপ্ত পুকুরের গল্প শুনেছ? কি গল্প আবার? নাজমুল বলল, আমাদের গ্রামের পাশে না একটা পুকুর ছিল, বুঝলি? সবাই মানে সেই পুকুরে নাকি একবার এক মহিলা আত্মহত্যা করেছিল। এরপর থেকে যেই পুকুরে স্নান করতে যেত কেউ আর ফিরে আসতো না। ছোট্ট এই গল্পটা শুনে সবার গা ছমছম করে উঠল। সুজন বলল, তুই এসব গল্প এখন বলছিস কেন বলতো? এমনিতেই কেমন জানি লাগছে, জায়গাটা সুবিধার মনে হচ্ছে না, তুই আবার ভূতের গল্প বলা শুরু করছিস। কি যে শুরু করছিস না, থাম বেটা, ভাল লাগছে না। কিছুক্ষণ পর তারা বুঝতে পারলো সজীব এখনো ফিরেনি। সবাই মিলে শব্দ অনুসরণ করে তাকে খুঁজতে বের হলো। বনের ভেতরে কুয়াশা জমেছিল। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো খুব কমই প্রবেশ করছিল। চারপাশে ছিল নিস্তব্ধ, শুধু পায়ের নিচে শুকনো পাতার চাপান মচমচ শব্দ শোনা যাচ্ছিল। তারা অনেক খুঁজতে খুঁজতে এক জায়গায় থেমে দাঁড়ালো। সেখানে তারা দেখতে পেল সজীবের ছিন্ন ভিন্ন দেহ মাটিতে পড়ে আছে। তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খণ্ড খণ্ড করে ছড়িয়ে ছিটেছিল। নাজমুল কাঁপতে কাঁপতে বলল, এটা কি হলো রে?
এটা কি হলো? ঠিক তখনই তারা উপরে গাছের দিকে তাকালো। সেখানে এক বিশাল দেখি প্রাণী বসেছিল। তার লালচে চোখ, লম্বা নখ আর রক্ত মাখা দাঁত দেখে সবাই যেন আতঙ্কে জমে গেল। সজীবের ছিন্ন ভিন্ন দেহের দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেছিল। তাদের জীবন শক্তি যেন একেবারে হারিয়ে যাচ্ছিল। গাছের ডালে বসে থাকা সেই নরখাদকটি তাদের দিকে তাকিয়েছিল। তার লালচে চোখ যেন দানবীয় ক্ষুধার বহিঃপ্রকাশ করছিল। তার মুখ থেকে ঘ্যার ঘ্যার শব্দ বের হচ্ছিল। বুকের কোণে রক্তের দাগ আর ধারালো দাঁতগুলো এতটাই ভয়ঙ্কর দেখাচ্ছিল যেন সেটা তাদের মাংস ছেড়ে খাওয়ার জন্য অপেক্ষা করছে। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতার পর প্রথমে নাজমুল চিৎকার করে উঠল, পালাও! এখানে আর থাকা যাবে না, কোনোভাবেই না। নরখাদক তখন গাছ থেকে ধপ করে মাটিতে নেমে এলো। তার নড়াচড়ার শব্দ এতটাই ভারী ছিল যে মনে হচ্ছিল মাটি কেঁপে উঠেছে। গাছের ঝোপঝাড় থেকে ভেসে আসা শুকনো পাতার মচমচ শব্দ আর তীব্র ঝিঝি পোকার ডাক চারপাশে এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করলো। বন্ধুরা দিশেহারা হয়ে দৌড়াতে শুরু করলো। তারা একে অপরকে ছাড়িয়ে ছুটে যাচ্ছিল। তাদের শরীর থেকে এক ঠান্ডা ঘাম বের হচ্ছিল। তারা হাঁপাতে শুরু করলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চারপাশের গাছপালা যেন আরো গভীর এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করলো। পেছনে নরখাদক তাদেরকে তাড়া করছিল। তার গর্জন গাছপালার ফাঁক দিয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। গর্জনের শব্দ শুনে মনে হচ্ছিল সে তাদেরকে একে একে গ্রাস করবে। রিমন চিৎকার করে বলল, সুজন, এদিকে আয়! কিন্তু হঠাৎ পেছন থেকে রিমনের চিৎকার শোনা গেল, বাঁচাও! আমাকে বাঁচাও! বাঁচাও! সুজন আর নাজমুল পেছনে তাকিয়ে দেখলো নরখাদক রিমনকে এক ঝটকায় গাছের নিচে ফেলে দিয়েছে। রিমনের চিৎকার ক্রমশ ক্ষীণ হতে লাগলো আর নরখাদক তার ধারালো নখ দিয়ে তার দেহ ছিঁড়ে খেতে শুরু করলো। সে মাংস ছেড়ে খাওয়ার শব্দ এতটাই বিভৎস ছিল, নাজমুল আর সুজন যেন ভয়ে আরো দৌড়াতে শুরু করলো। তাদের মধ্যে এক বিভীষিকাময় মুহূর্ত সৃষ্টি হলো। অন্ধকার বন যেন তাদের জন্য এক ফাঁদ হয়ে উঠেছিল। গাছের ডালপালা তাদের পথ আটকাচ্ছিল। পা ফসকে তারা একাধিকবার মাটিতে পড়ে যাচ্ছিল। মফিজ তখন তাদের সঙ্গে ছিল। মফিজ আতঙ্কিত চিৎকার করে বলল, আমরা কোথায় যাব? রাস্তাটা কোথায় রে? চিনতে পারছি না তো। তারা দিক বেদিক হয়ে ছুটছিল। চারপাশে শুধু গাছ আর ঝোপঝাড়। ঝিঝি পোকার ডাক যেন তাদের কানে বারবার বিদ্ধ হচ্ছিল। হঠাৎ করে মফিজ থেমে গেল। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমি আর পারছি না রে, আমি আর পারছি না। তোমরা যাও, আমি এখানে একটু বসি, বিশ্রাম নি। আমি আর পারছি না। সুজন তাকে ধমক দিয়ে বলল, তুই পাগল হয়ে গেছিস নাকি? এখানে বসে মরবি রে, তাড়াতাড়ি চল। কিন্তু মফিজ আর এক পাও চলতে পারছিল না। ঠিক তখনই পেছন থেকে নরখাদক আবারও গর্জন করে উঠল। শব্দটা এতটা কাছ থেকে ছিল যেন মনে হচ্ছিল তাদের গায়ের উপরে পড়বে। সুজন আর নাজমুল দৌড়ে সামনে এসে এগিয়ে এলো। মফিজ তাদের পেছনে পড়ে গেল। পেছন ফিরে তাকিয়ে দেখলো নরখাদক মফিজের উপরে ঝাঁপিয়ে পড়েছে। তার লম্বা নখ দিয়ে মফিজের শরীর বিদীর্ণ করে ফেললো। মফিজের আর্তনাদ চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। এখন শুধু সুজন আর নাজমুল বাকি। তার প্রাণপণে ছুটছিল। তাদের শরীরের শক্তি প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল। নাজমুল কাঁপতে কাঁপতে বলল, আমরা কি এখান থেকে বেরোতে পারবো না রে? সুজন তাকে সাহস দেওয়ার চেষ্টা করলো আর বলল, চেষ্টা করতে হবে রে, চেষ্টা করতে হবে। আমরা পারবো, আমরা পারবো। কিন্তু হঠাৎ করে নাজমুল হোঁচট খেয়ে পড়ে গেল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার পা মাটিতে আটকে যাচ্ছিল। সুজন, সুজন, আমাকে সাহায্য কর।
সুজন পিছন ফিরে তাকিয়ে নাজমুলকে সাহায্য করতে ছুটে গেল, কিন্তু ঠিক তখনই নরখাদক গাছের ডাল থেকে ঝাঁপিয়ে পড়ে নাজমুলের ওপরে চেপে বসল। নাজমুল চিৎকার করে বলল, সুজন, আমাকে ছেড়ে যাস নে। সুজন ভয় পেয়ে পেছাতে পেছাতে দৌড়ে পালিয়ে গেল। পেছনে নাজমুলের চিৎকার আর নরখাদকের বিকৃত গর্জন শোনা যাচ্ছিল। অবশেষে অনেক কষ্টে সুজন গাড়ির কাছে পৌঁছে গেল। তার শরীর থেকে ঘাম যেন ঝরছিল আর সে হাঁপাচ্ছিল, কিন্তু গাড়ির কাছে পৌঁছে যা দেখলো তা দেখে ভেতরে ভয় যেন আরো বেড়ে গেল। গাড়ির ড্রাইভার রফিক মিয়া তার মৃতদেহ চালকের আসনে বসেছিল। তার অর্ধগলিত লাশ, গভীর ক্ষত, শরীর থেকে রক্ত ঝরছিল। সে আরো লক্ষ্য করলো তার শরীর থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে এসেছে। সুজন ভয় ভয় কাঁপতে কাঁপতে দরজাটা খুলে ফেলল গাড়ির। সে ড্রাইভারটাকে মাটিতে ফেলে দিয়ে চালকের আসনে বসলো। তার হাত যেন কাঁপছিল, কিন্তু সে কোনোভাবে গাড়িটা স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করলো। সুজন মনে মনে ভাবছিল, আমি বাঁচতে চাই, আমাকে এখন এখান থেকে বের হতে হবে, না হলে সব শেষ, সব শেষ। গাড়ি চলতে চলতে জঙ্গলের রাস্তার পেছনে পড়তে লাগলো, কিন্তু সুজন জানতো সে এখনো নিরাপদ নয়। তার মন বলছিল কিছু একটা ভুল হচ্ছে। গাড়ির রিয়ার ভিউ মিররে সে হঠাৎ করে দেখলো নরখাদক গাছের ডাল থেকে ডালে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে তার গাড়ির দিকে আসছে আর ঘ্যার 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 করে আওয়াজ করছে। তার লালচে চোখ ঝাল ঝাল করছিল, তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না, আর তার ভেতর থেকে বিকৃত গর্জন আসছিল, বিভৎস এক আওয়াজ। সুজন গাড়ির গতি বাড়িয়ে দিল, কিন্তু জঙ্গলের রাস্তায় গাড়ি চালানো খুব কঠিন হয়ে পড়েছিল। সে চিৎকার করে বলল, না না না, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। নরখাদক গাড়ির একেবারে কাছাকাছি চলে এলো। তার হাত গাড়ির পেছনের অংশে লেগেছিল। ঠিক তখনই সামনে একটা বড় বাঘ আসলো। সুজন কোনো রকমে বাঘ নিল। নরখাদক পিছনে গিয়ে মাটিতে পড়ে গেল। সুজন গভীর নিঃশ্বাস ফেলল। সে জানত সে খুব অল্পের জন্য বেঁচে গেছে। সুজন অনেক কষ্টে ভোরবেলায় ঢাকা ফিরে এলো। তার শরীর ক্লান্ত, মানসিকভাবে একেবারেই বিধ্বস্ত। সে রাস্তার পাশে এক পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল, কিন্তু দুঃখজনক ব্যাপার, পুলিশ তার একটা কথাও বিশ্বাস করলো না। তারা বলল, নরখাদক, এই ধরনের গল্প কি সত্যি অনেক কি সব অদ্ভুত ব্যাপার স্যাপার কথা বলছে। সম্ভবত তোমার বন্ধুরা কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, আর তুমি মদ খেয়েছো, বুঝলে? কি সব বাজে কথা বলছো, নরখাদক ওর হয় নাকি? কিন্তু হতাশ হয়ে বাড়ি ফিরল সুজন। কিন্তু ঠিক তখনই সে দেখতে পেল তার গাড়ির বাইরে কিছুটা নড়ছে। সে জানালার বাইরে তাকালো। গাড়ির লুকিং গ্লাসে আবারও সে লাঞ্চে দুটো চোখ দেখা গেল। নরখাদক তার দিকে তাকিয়ে অট্ট হাসি আসছিল। সুজন চিৎকার করে উঠল। সো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের আয়োজন? কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের এই অদ্ভুত সুন্দর আয়োজন ভৌতিক কথা অডিও স্টোরি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের কাছে অনেক 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 শেয়ার চাই, আপনাদের কাছে অনেক অনেক কমেন্ট চাই, এবং অবশ্যই আপনাদের কাছে গল্প চাই। ঘটনা পাঠিয়ে দিবেন bhautikstories@gmail.com। ঠিক এই ইমেলে অবশ্যই মাথায় রাখবেন শুরুতে লিখতে হবে ভৌতিক কথা অডিও স্টোরির ঘটনা।
আশা করি আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো এবং আপনাদের ঘটনা দিয়ে সাজিয়ে তুলব ভৌতিক কথা, অডিও স্টোরি। এক্স্যাক্টলি তাই। আশা করি দারুণ সব গল্প আপনারাও লিখে পাঠাবেন আমাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।